আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম আজকের একটি চমৎকার ক্লাসে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। আজকে কোনো স্পেসিফিক টপিকের উপর ক্লাস না। এই টপিকগুলো সচরাচর আমরা পড়ি না, আমরা ভয় পাই, কিন্তু এই জায়গাগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সুতরাং আজকের এই ক্লাসটা যদি আপনি করেন, আমি কথা দিচ্ছি এই টপিকগুলো থেকে যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ আপনি শতভাগ উত্তর করতে পারবেন। এবং এই ব্যাট বার্তা এবং কর কমিশন সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোতে আজকে আমরা এমন ভাবে শিখবো ইনশাল্লাহ আমাদের কোনো কি লাগবে না, সূত্রের প্রয়োজন হবে না। মানে কোনো ধরনের সূত্র ছাড়াই ইনশাল্লাহ আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। সেই টেকনিকগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। ধৈর্য ধরে যদি আমার সাথে ক্লাসটাতে থাকেন ইনশাল্লাহ এই বিষয়গুলোর উপর আপনার ভালো একটা কি হবে, ভালো একটা প্রস্তুতি হবে। আপনি ভালো কিছু জিনিস আজকের ক্লাস থেকে শিখতে পারবেন। সবাইকে অনুরোধ করবো যার যার জায়গা থেকে লাইভটা শুরুতে একটা শেয়ার করে দেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আপনি থাকেন। আজকের ক্লাসটাতে চমৎকার ক্লাস হবে, কথা দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দেই। ইতিমধ্যে আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছে। সবাই শেয়ার করে দেই এবং লাইভটাতে একটা রিয়েক্ট দিয়ে দিই। এটাই হচ্ছে আপনাদের কাজ। এই কাজটা করেন, বাকি কাজ আমি ক্লাস ধরে করব। ঠিক আছে, বাকি কাজ আমি পুরো ক্লাস ধরেই করব। আপনাদের কাজ হচ্ছে এতটুকু করা, এতটুকু আপনারা সবাই একটু করে ফেলেন সবাই। আর একটু সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানান প্লিজ। সাউন্ডটা সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। এই টপিকগুলোর উপরে সচরাচর আমাদের সবার সমস্যা থাকে। হ্যাঁ, ইউটিউবে আপলোড চাই, আমরা অবশ্যই আপলোড করে দিব ইউটিউব ইনশাল্লাহ। সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে প্লিজ। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে। একটু প্লিজ আমরা একটু আর একটু সময় নেই, আমরা পেয়ে যাচ্ছি। অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। সবাই একটু প্লিজ। এই টপিকগুলোর উপরে সচরাচর আমাদের সবার সমস্যা থাকে। হ্যাঁ, ইউটিউবে আপলোড চাই, আমরা অবশ্যই আপলোড করব। ওকে প্লিজ একটু সবাই শেয়ার করে দিয়ে। প্রিয়া ওয়ালাইকুম আসসালাম। আজকে মূলত আমরা আলোচনা করব কি কি দেখেন। আমাদের গ্রুপগুলোতে আমি এখনো শেয়ার করতে পারিনি, আমি করে দিচ্ছি। বাট ব্যাট, এই ব্যাট নিয়ে সমস্যা নাই কার বলেন। ক্যালকুলেশন থেকে শুরু করে আমরা সবকিছুই এখানে আলোচনা করবো। হাবিবুর রহমান ভাই ভালো আছি, প্রিয়া ওয়ালাইকুম আসসালাম। বাটটা নিয়ে আমরা আলোচনা করব এবং মোস্ট ইম্পর্টেন্ট করেন্ট কমিশন নিয়ে আলোচনা করব। এই জায়গাগুলোতে আমাদের সবার কিন্তু আমরা জটিলতায় ভুগি আমরা। হ্যাঁ, একটু প্লিজ সবাই একটু শেয়ার করে দেই আমরা। আমি আমার 4টা ফেসবুক গ্রুপ আছে, আমাকে একটু কাইন্ডলি আপনারা 2টা মিনিট একটু সময় দেন। আমি একটু শেয়ার করে দেই। আপনারা শুরুতে অনেকে বিরক্ত হন, কিন্তু শেয়ার না করলে তো ভাই সবাই ক্লাসের নোটিফিকেশন গুলো পাবে না। এই জন্য সবাই আপনারা আমার মতো করে একটু শেয়ার করে দেন, আর তাহলে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারবো। ওকে, সো আমি শেয়ার করি আর এর মধ্যে আমি আপনাদেরকে 2টা প্রশ্ন দেই। আপনারা একটু প্রশ্নটা সমাধান করেন তো দেখি কে কে পারেন। এই প্রশ্নটা একটু সমাধান করেন সবাই। হ্যাঁ, সবাই যারা অলরেডি ল্যাবে যুক্ত হয়ে গেছেন সবাই এই প্রশ্নটা একটু সমাধান করেন। হ্যাঁ, 1 নাম্বার প্রশ্নটা একটু সমাধান করেন দেখি কে কে পারেন। আপনারা একটু 1 নাম্বার প্রশ্নটা একটু সমাধান করেন। ক নাম্বার? ব্যাট নিয়ে একটা প্রশ্ন আমি আপনাদের দিলাম, একটা মৌলিক প্রশ্ন। আপনারা সবাই একটু শেয়ার করেন, প্লিজ শেয়ার করে দেন। আমি আমার গ্রুপগুলোতে শেয়ার করে দেই। যারা যুক্ত হয়ে গেছেন আপনারা এই প্রশ্নটা একটু উত্তর করার চেষ্টা করেন সবাই। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাই এই প্রশ্নটা উত্তর করার চেষ্টা করেন। জান্নাতুল ফেরদৌস লিমা ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখেন, আমি বলছি আজকের ক্লাস থেকে আপনি নতুন কিছু শিখবেন ইনশাল্লাহ, কথা দিচ্ছি। ক্লাস শেষ হলে আপনি রিয়ালাইজ করবেন যে আজকের ক্লাস থেকে আপনি নতুন কিছু অবশ্যই শিখছেন। সবাই বলেন এটার অ্যান্সার কি হবে? তাসলিমা খাতুন ওয়ালাইকুম আসসালাম। সবাই বলেন উত্তর কি হবে? সবাই সবাই এটা অ্যান্সার করার চেষ্টা করেন। সবাই এই প্রশ্নের উত্তর দেন।
একা হাতে সবকিছু করতে হয়, তাই ভাই আসলে লেট হয়ে যায়। ওকে, 1 নম্বর প্রশ্ন উত্তর এটা পারা উচিত এবং এই প্রশ্নটা অনেক বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু ক্লাসটা শুরুতে জমানোর জন্য আপনাদেরকে বললাম আপনারা এই প্রশ্নটা উত্তর করতে থাকেন। এটা এত কমন একটা প্রশ্ন, অনেক বেশি কিন্তু এই পরীক্ষায় এই প্রশ্নটা আসে। ঠিক আছে, ব্যাট কোন ধরনের কর, ব্যাট কোন ধরনের কর, এই প্রশ্ন পরীক্ষায় আসবেই। ঠিক আছে, এই প্রশ্ন পরীক্ষায় আসবে এবং যারা এখন পর্যন্ত উত্তর করছেন ম্যাক্সিমামই সঠিক উত্তর করছেন। প্লিজ তারা স্টিল লাইভটা শেয়ার করেন নাই, সবাই লাইভটা একটা শেয়ার করে দেন, একটা লাইক দিয়ে দেন। আজকের আলোচনা কিন্তু আপনি মুগ্ধ হবেন, কথা দিচ্ছি ইনশাল্লাহ। এত চমৎকার ক্লাস হবে, আপনি ক্লাস করে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এইটার সঠিক উত্তর হচ্ছে কি পরোক্ষ কর, ইনডিরেক্ট ট্যাক্স বলা হয়। কি বলা হয়? ইনডিরেক্ট। আমরা ব্যাটের বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই। এইটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আসেন আমরা ব্যাটের একটু বিস্তারিত আলোচনা করি আমরা। ঠিক আছে, সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দেন আপনারা। চলেন ব্যাট নিয়ে একটু আমরা আলোচনা করব। আচ্ছা বলেন, আগে কি ব্যাট আলোচনা করব নাকি কর ও কমিশন আলোচনা করব? বলেন। আমার মনে হয় আমি স্লাইডে কর ও কমিশনের স্লাইডটা আগে রেডি করছি, আমি আগে এটা পড়লে ভালো হয়। ঠিক আছে, আগে কর আমরা যেভাবে রেডি করছি এভাবে আলোচনা করি। প্রথমে আমরা কর সংক্রান্ত সমস্যা আলোচনা করি, করের পরে যাব হচ্ছে কমিশন, কমিশনের পরে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দেন, খাতা নেন, টাইটেল দেন, কর ও কমিশন সংক্রান্ত সমস্যা দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করলাম। ঠিক আছে, কর ও কমিশন সংক্রান্ত সমস্যা। আসেন, এখন এই করের অঙ্ক করতে গেলে ভালো করে খেয়াল করেন, কিসের অঙ্ক? এই যে করের অঙ্ক যখন করতে যাবেন, একটা কমন জিনিস খাতার মধ্যে লিখে ফেলেন, খাতার মধ্যে লিখে ফেলেন যে যখনই আমি করের অঙ্ক করতে যাব, আমি সব সময় শুরুতে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমার এখানে কর পূর্ব, ভালো করে খেয়াল করেন, কি কর পূর্ব মুনাফাকে, কর পূর্ব মুনাফাকে 100 ধরতে হবে। খাতার মধ্যে লিখে ফেলেন, কর পূর্ব মুনাফাকে 100 ধরতে হবে। এটাকে খাতার মধ্যে লেখেন, তারপরে আমরা নিয়ম পড়বো। কি লিখবেন বলেন তো? কর সংক্রান্ত সমস্যা টাইটেল দেন, তারপর লেখেন এই অঙ্কে অর্থাৎ এই সংক্রান্ত সমস্যা সমাধান করতে গেলে সবসময় কর পূর্ব মুনাফাকে কত ধরতে হবে? কর পূর্ব মুনাফাকে 100 ধরতে হবে। কি ধরতে হবে? কর পূর্ব মুনাফাকে 100 ধরতে হবে। জাস্ট এই টেকনিকটা, এই লাইনটা যদি আপনার মনে থাকে, এই কর সংক্রান্ত সকল অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। কিভাবে চলেন দেখি। আসেন, এই যে একটা সমস্যা দেখেন, এই সমস্যাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, মানে বিভিন্ন পরীক্ষার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খেয়াল করেন, একটি ফান্ডের নিট মুনাফা দেওয়া আছে। খেয়াল করেন, এই নিট মুনাফা মানে কি জানেন? এই নিট মুনাফা মানে হচ্ছে কর পরবর্তী মুনাফা। মনে রাখবেন, কর পরবর্তী। ঠিক আছে, নিট মুনাফা মানে কি বলেন? কর পরবর্তী মুনাফা। নিট মুনাফা মানে কি? কর পরবর্তী মুনাফা। সব দিয়ে যা আছে এটার নাম হচ্ছে কর পরবর্তী মুনাফা। এখন দেখেন বলছে করের হার যদি 40% হয়, কি হয়? করের হার যদি 40% হয়, তাহলে কর পূর্ব মুনাফা কত? ঠিক আছে, তার মানে একটা জিনিস বুঝলেন, প্রশ্ন দেওয়া আছে কর পরবর্তী মুনাফা আর করের হার দিয়ে দিছে, আর আপনাকে বের করতে বলছে কি কর পূর্ব মুনাফা কত। একটা সলিড টেকনিক হচ্ছে এই করের অঙ্কের মধ্যে। আপনাকে আমি কি শিখাইছি বলেন? আপনাকে আমি শিখাইছি যে কর পূর্ব মুনাফাকে কত ধরতে হবে? 100। জাস্ট এইটা খেয়াল রাখেন। আসেন, মানে এখানে যে করের হার 40% দেওয়া আছে, এই করের হারটা কার উপর দেওয়া? আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার করের হার মানে আমরা কেন কর পূর্ব মুনাফাকে 100 ধরবো? কারণ দেখেন এখানে 7 লেখা আছে, করের হার 40%। এই করের হারটা কার উপর দেওয়া? কিছু কি বলা আছে? কিছু বলা নাই। এই জন্য আমরা এটা ধরে নিব, এই করের হারটা কার উপর দেওয়া আছে? কর পূর্ব মুনাফার উপর দেওয়া আছে। কার উপর বলেন তো? কর পূর্ব মুনাফার উপর। কার উপর দেওয়া আছে? কর পূর্ব মুনাফা। প্রথম প্রশ্নটা একটু সময় নিয়ে বুঝাবো, পরের গুলা শর্টকাটে করবো। তাহলে এখানে দেখেন আমরা প্রথমে সবসময় এই কাজটা করবো, ধরি কর পূর্ব মুনাফা কত বলেন তো? কর পূর্ব মুনাফাকে ধরে নিবে 100, কারণ ওই যে 40% বলছে, এটা কিন্তু 40%। ঠিক আছে, 40%। তাহলে ওই যে পার্সেন্টেজ দেখে 100 ধরছি। আচ্ছা, পূর্ব থেকে যদি পরবর্তীতে যেতে চাই, তাহলে করের পরিমাণটা কি করতে হবে? করের পরিমাণ মাইনাস করে কি যাইতে হবে? কর পরবর্তীতে যাইতে হবে, পরবর্তী মুনাফাতে যাইতে হবে, তাই কিনা? তাহলে প্রশ্নে দেখেন তো করের হার কত দেওয়া আছে? 40। তাইলে এখানে বেরোবে কত বলেন তো? এখানে বেরোবে 60। তাহলে এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা? এই বক্সটা বুঝতে পারলে এই অঙ্ক শেষ।
এতটুকু বুঝতে পারলে এই অঙ্কের কোনোটাতে আপনি আর আটকাবেন না। আবার বলতেছি, করের অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা কর পূর্ব মুনাফাকে 100 ধরবো। কেন ধরবো? আর এখানে করের হার বলা আছে, কার উপর স্পষ্ট বলা নাই, ধরে নিচ্ছি করের কর পূর্ব মুনাফার উপর। তাহলে কর পূর্ব মুনাফাকে যদি আমরা 100 ধরি, অঙ্কে একটা করের হার দেওয়া থাকবে, এই পূর্ব থেকে পরবর্তীতে যাইতে হলে মাইনাস করতে হবে, কোনো সন্দেহ নাই। তাহলে মাইনাস করলে আমরা কর পরবর্তী পেয়ে গেলাম কত হাজার? 60,000। এখন আমাকে যাই বের করতে বলুক আমি সব বের করতে পারবো। কথা বুঝতে পারতেছি? যেইটা বের করতে বলো প্রশ্ন থেকে, কর পূর্ব বলুক, কমিশন বলুক, যেইটা বলুক, মানে কর বলুক, আমি সব বের করতে পারবো। বলছে কর পূর্ব মুনাফা কত, বের করে দেখেন। কর পূর্ব মুনাফা, আমি এখন কর পূর্ব মুনাফা বের করবো, ঠিক আছে? সমান সমান দেন। এখন প্রশ্নে একটা টাকা দেওয়া আছে, এই টাকাটা বসান। প্রশ্নে টাকা দেওয়া আছে কত দেখেন তো? 6,000। প্রশ্নে কত টাকা দেওয়া আছে? 6,000। তারপরে 6,000 লিখে তার পাশে একটা গুণ চিহ্ন দিয়ে একটা ভাগ চিহ্ন দিবেন। প্রশ্ন বোঝার চেষ্টা করবেন। এই টাকাটা কার? এই টাকাটা হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা মানে কি? কর পরবর্তী মুনাফা। মনে রাখবেন, যার টাকা তার হার বসবে নিচে, যার টাকা তার হার বসবে নিচে। আবার বলতেছি, যার টাকা তার হার বসবে কোথায়? নিচে। তাহলে টাকাটা কার দেখেন তো? টাকাটা হচ্ছে নিট মুনাফা, মানে কর পরবর্তী মুনাফা। তাহলে কর পরবর্তী মুনাফার হার কত? 60। তাহলে এই 60টা বসাইতে হবে নিচে। যার টাকা তার হার বসবে নিচে, যার টাকা তার হার বসবে কোথায়? নিচে। ফাইন। যেটা বের করবো এটা বসবে উপরে। তাহলে বের করতেছি কি? কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফার হার কত? 100। তাহলে গুণ করবো 100 দ্বারা। কোন সূত্র দরকার নাই, আমি আপনার বেসিকটা ডেভেলপ করলাম। এই সেন্সটা বুঝে গেলে এই চ্যাপ্টারের সব প্রশ্ন আপনি এমনি সমাধান করতে পারবেন। কথা বুঝাইতে পারছি আমি? কি বললাম বলেন? ঘটনা কি বললাম? কথা কি ক্লিয়ার? দেখেন একেবারে ইজি। প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আজকে উপস্থিতি ভালো, ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে। তাহলে এখন আসেন কাটাকাটি করি। দেখেন এই 60, এই 60টা কেটে দেন। ক্যালকুলেটর ছাড়াও করতে হবে না, ক্যালকুলেটর ছাড়াও তো করতে হবে, টেকনিক গুলো শিখেন। তাহলে এই 60, এই 60 কেটে দেন। এইখানে কয়টা শূন্য বাকি আছে বলেন তো? 2টা শূন্য। এই 2টা শূন্য তার পাশে বসায় দেন। তাহলে কত হলো উত্তর? 10,000। অ্যান্সার কত হাজার? 10,000। কত হাজার? 10,000। এখন এই প্রশ্নে যদি আপনাকে কমিশন বের করতে বলতো, কি বের করতে বলতো? সরি, করের পরিমাণ বের করতে বলতো, তাহলে কিভাবে বের করতেন? টাকা দেওয়া আছে কত? 60,000। 6,000 বসান, 6,000 ইন্টু দেন। বলছি যার টাকা তার হার বসবে নিচে, তাহলে টাকা টাকার কর পরবর্তী মুনাফা, তাহলে তার হার কত? 60। নিচে বসান 60। বের করবেন কর, করের হার কত? 40। তাহলে উপরে বসান 40। ওকে, তাহলে এই 60, এই 60 কাটা। তারপরে এই 2টা শূন্য এখানে বসে দেন। শেষ। করের পরিমাণ কত হাজার? 4,000। করের পরিমাণ বললে উত্তর হইতো 4,000, কর পূর্ব মুনাফা বলার কারণে উত্তর হচ্ছে 10,000। এই টেকনিকটা যদি আপনি ক্যাপচার করতে পারেন, আপনি যদি বুঝে যান, ইনশাআল্লাহ এই টপিকে আপনি আর কোনো ম্যাথে আটকাবেন না। আমি কি বুঝাতে পারলাম আপনাকে বেসিক জিনিসটা? সবাই কি বুঝতে পারছেন? প্রশ্নটাকে বুঝছেন? সমস্যা নেই, না বুঝলে আরো প্র্যাকটিস করবো, আরো প্র্যাকটিস করবো, আরো প্র্যাকটিস করবো। শুধু আপনারা শেয়ার করেন আর ক্লাসে থাকেন। না বুঝে আপনার কোনো উপায় নেই, আপনার বুঝতে হবে, আপনি বুঝতে বাধ্য। ঠিক আছে? অনেকে ভর্তি হওয়ার জন্য, পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য মেসেজ দিচ্ছেন ইনবক্সে। আর যদি কেউ এখানে থেকে থাকেন যারা মেসেজ দিচ্ছেন, প্লিজ আমি ক্লাসটা শেষ হওয়ার পরে আপনাদেরকে আমি রিপ্লাই করব। বেশ কয়েকজন পেমেন্টও করছেন এখন। আমি একটু ক্লাসটা শেষ হলে আমি আপনাদেরকে রিপ্লাই গুলো দিব কাইন্ডলি। যেহেতু আমরা বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি, অনেকেই এই সময়টাতে ভর্তি হওয়ার জন্য নক করতেছেন। আমি ক্লাস শেষ করে ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই গুলো দিব। ওকে, সবাইকে ক্লিয়ার? এই প্রশ্নকে বুঝতে পারছেন কিনা আমাকে একটু দ্রুত জানান, ক্লিয়ার কিনা প্লিজ। দ্রুত বলেন ক্লিয়ার কিনা, তাহলে পরের কয়েকটা প্র্যাকটিস করে ফেলবো আমরা। ক্লিয়ার? সজল ক্লিয়ার? সবাই 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 একটু রেসপন্স করি প্লিজ। সবাই একটু শেয়ার করে দেই, আমরা একটু কি করে দেই, আমরা আমাদের পরিচিত জনদেরকে মেনশন করে দেই। সুমন ভাই বুঝছেন, সজল 10টা শেয়ার করছেন, থ্যাংক ইউ। সবাই প্লিজ একটু রেসপন্স করেন, ক্লাসে রেসপন্স করলে ভালো লাগে। আমি যে পড়াইতেছি আপনি বুঝতেছেন কিনা এটা। স্যার আপনি কি আমাদের পেড ব্যাচ এড করে দিয়েছেন? শিল্পা মন্ডল, আপনাকে তো পেড ব্যাচ এড করাইছে অবশ্যই। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছেন, ওখানে একটা ফেসবুক গ্রুপে লিংক দিচ্ছি, ওখান থেকে ওখানে অ্যাড হয়েছেন। ওকে, আসেন নেক্সট কোয়েশ্চেন। একটি ফার্মের করের পরিমাণ, দেখেন এবার কোশ্চেনটা একটু চেঞ্জ। এবার কোশ্চেনের মানে প্যাটার্ন একটু চেঞ্জ করে দিছি। আমি 4টা উদাহরণ দিব, পৃথিবীর সকল উদাহরণ আপনি পারবেন করের। আসেন, বলছে একটি ফার্মের করের পরিমাণ দেওয়া আছে 6,000 টাকা, করের হার 10% হলে কর পূর্ব মুনাফা কত? তাহলে অঙ্কটা কিসের? করের। অঙ্কটা কিসের বলেন তো? অঙ্ক তো করের। তাহলে করের অঙ্ক হইলেই ঘটনা কি? করের অঙ্ক হইলেই কর পূর্ব মুনাফা কত ধরতে হবে? কর পূর্ব মুনাফাকে ধরে নিতে হবে, কর পূর্ব মুনাফাকে ধরে নিতে হবে 100। আর এখান থেকে বাদ দিব কি? বাদ দিব হচ্ছে কর। তাহলে করের পরিমাণ কত? 10। তাহলে বাদ দেন 10। তাহলে থাকতেছে কত বলেন তো? 90। এটা কি? এটা হচ্ছে কর
পরবর্তী, এটা কি কর পরবর্তী মুনাফা। শেষ। এতটুকু যদি হয়ে যায় আর তো কোনো কিছু বাকি নাই, এবার যা ইচ্ছা সব বের করতে পারবে। আবার বের করতে বলছে কর পূর্ব মুনাফা কত। ঠিক আছে, কি বের করতে বলছে? কর পূর্ব মুনাফা কত। আসেন বের করি। কর পূর্ব মুনাফা ইকুয়ালস টু, খেয়াল করেন কি বলা হয়েছে, টাকা দেওয়া আছে কত ৬০০০, বসে দিয়ে এখানে ৬০০০ ইন্টু বলছে যার টাকা তার হার দ্বারা ভাগ। কি বলছিলাম? যার টাকা তার হার দ্বারা ভাগ। তাহলে টাকা কার? টাকাটা হচ্ছে করের। টাকা কার? করের। তাহলে করের হার দ্বারা ভাগ। তাহলে করের হার কত? ১০। তাহলে এখানে ভাগ হবে কত দ্বারা? ১০ দ্বারা। যারটা বের করবো তাকে উপরে বসাবো। তাহলে বের করতেছি কর পূর্ব মুনাফার পরিমাণ। তাহলে কর পূর্বের হার কত? ১০০। তাহলে উপরে বসাবো ১০০, সরি ১০০। তাহলে শেষ। কেটে দেন, একটা শূন্য কেটে দেন, আর একটা শূন্য এখানে বসায় দেন। তাহলে উত্তর কত? ১০০০। ৬০,০০০। উত্তর কত? ৬০,০০০। সিম্পল। উত্তর কত? ৬০,০০০। আনসার কত? এখানে ৬১,০০০ হয়ে গেছে, উত্তর ৬০,০০০ হবে। ঠিক আছে, উত্তর হবে কত? ৬০,০০০। এখন কর পূর্ব না বলে যদি কর পরবর্তী বলতো, অর্থাৎ যদি নিট মুনাফা বের করতে বলতো, যদি বলতো নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো, তাহলে কিভাবে করতেন? অঙ্কে টাকা দেওয়া আছে কত? ৬০০০। তাহলে এখানে বসান ৬০০০ ইন্টু দেন এই টাকাটা যেহেতু করের, তাহলে করের হার কত? ১০। তাহলে নিচে বসান ১০। আর কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফার হার কত? ৯০। তাহলে গুণ করেন ৯০ দ্বারা। তাহলে এই শূন্য কাটা, ৬ দিয়ে ৯ গুণ করেন, ৬ নং কত? ৫৪। তাহলে লেখেন ৫৪। আর এখানে আছে কয়টা শূন্য বলেন তো? ৩টে শূন্য, ১ ২ ৩। অর্থাৎ উত্তর কত হইতো? ৫৪,০০০। উত্তর কত হইতো? ৫৪,০০০। দেখেন তো পারা যাচ্ছে কিনা বলেন, পারা যাচ্ছে কিনা বলেন। টেকনিকটা কি মনে রাখতে হবে? করের অঙ্কে সবসময় কর পূর্ব মুনাফাকে ১০০ ধরতে হবে। যারা এইচএসসি স্টুডেন্ট আছো শিখে রাখো ভাই, কাজে লাগবে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য এই আজকের লেকচার থেকে প্রশ্ন কমন আসবে একেবারে ফরজ। মানে এটা নিশ্চিত শতভাগ যে এই টপিক থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। ক্লিয়ার? ২ নম্বর প্রশ্ন কি ক্লিয়ার? ২ নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা? আমাদের যদি অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে, প্লিজ সবাইকে অনুরোধ করব, নতুন কিছু শিখতে হলে ধৈর্য ধরে ক্লাসে থাকতে হবে। এইরকম জিনিসগুলা, এই করের অঙ্ক শিখতে হলে কমপক্ষে ১০টা সূত্র পড়া দরকার। সো আমাদের কোনো সূত্র লাগতেছে, শুধু এই জায়গাটা বুঝলেই তো ঘটনা শেষ। শুধু এই জায়গাটা বুঝলেই ঘটনা শেষ। ঠিক আছে, ক্লিয়ার কিনা? আপনি কি ভর্তি হয়েছেন? হ্যাঁ, ও আমাদের পেড কোর্সের স্টুডেন্ট। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সবাই একটু রেসপন্স করতে হবে, ফাস্ট রেসপন্স করেন প্লিজ, একটু ফাস্ট রেসপন্স করেন। হ্যাঁ, একটু রেসপন্স করেন প্লিজ। ওকে, অলরেডি কয়েকজন টাকা পাঠাইছে, আমি একটু ওদেরকে একটা মেসেজে রিপ্লাই দিয়ে দিলাম, একটু প্লিজ কিছু মনে করেন না আপনারা। ওকে, থ্যাংক ইউ। আসেন পরের প্রশ্নটা এবার আপনারা সমাধান করেন তো, দেখি পারেন কিনা। এই প্রশ্নটা এবার আপনারা একটু সমাধান করেন। আমি আপনাদেরকে ১ মিনিট সময় দিলাম, ১ মিনিট সময় দিলাম, দেখি কে এটা সমাধান করে সবার আগে বলতে পারেন। ৩ নাম্বার প্রশ্ন কর রিলেটেড। ৩ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর সবার আগে কে দিতে পারেন দেখা যাক। ৩ নাম্বার প্রশ্ন সবার আগে কে সঠিক উত্তর দিতে পারেন? নাবিলা সরকারকে আজকে প্রথমবার দেখলাম। জেবা তাহসিন, জেবা তাহসিন আপনি মাত্রই কি পেমেন্ট করলেন কিনা? জেবা তাহসিন, জেবা তাহসিন, হ্যাঁ আপনি তো মেসেজ দিলেন পেমেন্ট করছেন। দেখেন তো এই প্রশ্নটা পারেন কিনা, কি বলা আছে দেখেন তো। আলটিমেটলি করের অঙ্ক তো, তো করের অঙ্ক মানে কি, ঘটনা কি বলেন তো? করের অঙ্ক মানে কর পূর্বকে কত ধরতে হবে? কর পূর্বকে ধরবেন হচ্ছে ১০০, মাইনাস হচ্ছে কর, তাহলে কর কত? ২০,
তাহলে হলো 80, এটা হচ্ছে পরবর্তী, এটা কি পরবর্তী, এটা কি পরবর্তী, ওকে, এটা হচ্ছে পরবর্তী। আচ্ছা, তাহলে এইটুকু যদি হয়ে যায়, আমি তো পুরোটাই আপনাকে করে দিলাম, এবার বের করতে বলছে নিট মুনাফা কত। নিট মুনাফা মানে কি কর পরবর্তী মুনাফা কত। নিট মুনাফা মানে কি কর পরবর্তী মুনাফা কত। নিট মুনাফা মানে কর পরবর্তী মুনাফা কত। দ্রুত বলেন তো কত হবে, একটু দ্রুত বলে ফেলেন কত হবে ভাই প্লিজ। আসাদুল ইসলাম খোকন ভাই, লেট করে ফেললাম আসতে, নিকিতা সমস্যা নাই, ওকে। আসাদুল ইসলাম খোকন ভাই সবার আগে বললেন 72,000, তার আগে লিফি, আপনার নাম কি লিফি রহমান, লিফি না লিপি কোনটা, তাহলে 72,000 এখন পর্যন্ত 72,000 পাওয়া গেছে। সৌমন ভাই বলছেন 72,000, বাকিরা আমরা কি পারবো না এটা করতে? টেকনিকটা শিখে গেছি তো ইনশাল্লাহ, তাই না? টেকনিক শিখে গেলে কি আর কোনো সমস্যা থাকার কথা? টেকনিক শিখে গেলে কি আর কোনো সমস্যা থাকার কথা কি না বলেন? নাই তো। তাসলিমা খাতুন বলছেন 3,60,000, কোথেকে পাইছেন? বের করে বলছে কর পরবর্তী মুনাফা, ওকে, ইকুয়ালস টু দেন টাকা দেওয়ার সঙ্গে কত 90,000, তাহলে 90,000 ইন্টু দেন ভাগ দিবেন কি দিয়ে, যার টাকা তার হার, টাকাটা কার কর পূর্ব মুনাফার টাকা, তাহলে কর পূর্বর হার কত 100, তাহলে 100 দ্বারা ভাগ। বের করতেছেন কি কর পরবর্তী, পরবর্তীর হার কত 80, ঠিক আছে। যার টাকা তার হার দ্বারা ভাগ, যেটা বের করব তার হার দ্বারা গুণ, যার টাকা তার হার দ্বারা ভাগ, যেটা বের করব তার হার দ্বারা গুণ। তাহলে খেয়াল করেন তো, একটা শূন্য একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটা, 8 নং কত, 8 নং হচ্ছে 72, আর এখানে কয়টা শূন্য আছে, একটা দুইটা তিনটা, আনসার কত হাজার 72,000, আনসার কত হাজার, আনসার হচ্ছে 72,000, কোনো সন্দেহ নাই, আনসার কত হাজার, আনসার হচ্ছে 72,000। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা, বুঝা গেছে? তাহলে কর নিয়ে আর কি কোনো সমস্যা থাকবে, করের অঙ্কে আর কি কোনো সমস্যা থাকবে? খাদিজা আক্তার মুক্তা, আপনিও মনে একটু ভুল করে ফেলছেন স্যার, 3,60,000 টাকা কিভাবে পাইলেন? ওম্মে তনু বলছেন 72,000, হেমন্ত শিশির 72,000, আর শারমিন সেতু ক্লিয়ার, সোমা মিনার কি মিনা মিনারাজ কুইন, মাহফুজ ইসলাম, আচ্ছা ওকে। সো আশা করছি এটা ক্লিয়ার। এবার এই প্রশ্নটা শেষ, কর সংক্রান্ত সমস্যার শেষ কোশ্চেন, আপনারা বলেন কত হবে? কর সংক্রান্ত সমস্যার শেষ কোশ্চেন, সময় 1 মিনিট, দ্রুত বলেন, সময় 1 মিনিট, দ্রুত উত্তর করেন, দ্রুত উত্তর করেন, দেখি কে ফার্স্ট উত্তর করতে পারেন। প্লিজ লাইভটা শেয়ার করে দেন, বারবার বলতেছি, চমৎকার সব আলোচনা হবে আজকের ক্লাসে। হ্যাঁ প্লিজ দ্রুত সবাই। কে পারতেছেন বলেন, কে পারতেছেন? হ্যাঁ, এই প্রশ্নটা একটু সমাধান করেন দ্রুত, পরের প্রশ্নে চলে যাচ্ছি, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। সেভেন্টি কে, সমন, শারমিন, উম্মে তনু। আচ্ছা একটা জিনিস বলি ভাই, এখানে যারা শিক্ষক নিবন্ধনের ক্লাস করতেছেন, অনেকে কিন্তু আমার থেকে সিনিয়রও হবেন, হ্যাঁ, অনেকে আমার থেকে সিনিয়র হবেন। আমাকে স্যার বলে লজ্জা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা আমাকে ভাই বলতে পারেন, ভাই অলরাইট, ঠিক আছে, ভাই বলতে পারেন, ভাই বলতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকে সিনিয়রও আছেন এখানে আমার, আর শুধু শুধু স্যার বলে আমাকে লজ্জা দিবেন না। আমরা আসলে শিখাচ্ছি না, আপনাদের সাথে আমার নলেজ শেয়ার করতেছি। আমি আপনাদের থেকে শিখবো ইনশাল্লাহ, প্রয়োজন বোধে আমি আপনাদেরকে শিখাবো, ঠিক আছে। যে বা তা আছেন একটু আমাকে একটু কনফার্ম করেন ভাইয়া, আপনি মনে হয় আমাকে একটু ইনবক্সে নক দিয়েছেন, একটা স্ক্রিনশট শেয়ার করছেন, আপনি কি পেমেন্ট করছেন কিনা, ঠিক আছে। যে বা তাহসিন, আপনি কিনা, ওকে। সো এটার উত্তর হচ্ছে কি বলেন তো, এখানে বলা হয়েছে 2015 সালে 2025 সালে কর পূর্ব মুনাফা 1 লাখ টাকা এবং করের হার 30% হলে নিট মুনাফা কত? তাহলে এখানে কর পূর্ব কত হবে বলেন তো, কর পূর্ব কত হবে? কর পূর্ব হচ্ছে 100, দেখেন এতবার একই প্রশ্ন আমি করাইতেছি যেন আপনাদের ক্লিয়ার হয়ে যায় একবারে, 30। তাহলে কর পরবর্তী কত? পরবর্তী হচ্ছে 70, পরবর্তী পরবর্তী হচ্ছে 70। তাহলে আমাকে বের করতে বলছে নিট মুনাফা, অর্থাৎ পরবর্তী মুনাফা বের করতে বলছে। টাকা দেওয়া আছে 1 লাখ, তাহলে বসে দিয়ে 1 লাখ, ঠিক আছে।
ইনটু করতে হবে, ইনটু করতে হবে যার টাকা তার হার দ্বারা ভাগ। তাহলে টাকা হচ্ছে নিট মুনাফা, নিট মুনাফার হার কত? নিট মুনাফার বা কর পরবর্তী মুনাফার হার হচ্ছে 70। বের করতে হবে, সরি, কর পূর্ব মুনাফার টাকাটা, তো কর পূর্ব মুনাফার হার কত? কর পূর্ব মুনাফার হার হচ্ছে 100, তাহলে 100 দ্বারা ভাগ। ঠিক আছে, 100 দ্বারা ভাগ। বের করতে বলছে নিট মুনাফা কত, তাহলে নিট মুনাফা মানে কত? 70% বের করতে বলছে। তাহলে একটা শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 7 একে 7, আর এখানে 4টা শূন্য বসাই দেন। 7 একে 7, 4টা শূন্য বসাই দিলে আনসার হচ্ছে কত হাজার? 70,000। তাহলে এখন পর্যন্ত যারা 70,000 উত্তর করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যার টাকা তার হার নিচে, যেটা বের করবো তার হার উপরে। ঠিক আছে কিনা? ক্লিয়ার ইনশাল্লাহ? তাইলে আমরা কর সংক্রান্ত সমস্যায় আর কেউ আটকাবো না ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। শুধু যদি এই জিনিসটা আপনার ব্রেনে থাকে, আপনি সারা জীবন আপনি জিনিসটা মনে রাখবেন। শুধু মনে রাখেন এখানে কর পূর্ব মুনাফাকে 100 ধরতে হবে, দ্যাটস ইট। একটু মনে রাখলেই হয়ে যাবে। ওকে, আশা করছি ক্লিয়ার। এবার আমরা আমাদের চলে আসছি পরবর্তী আকর্ষণ, কি? কমিশন সংক্রান্ত সমস্যা। এই কমিশন পরবর্তী আর কমিশন পূর্ববর্তী, এই জায়গা থেকে প্রশ্ন আসে, আর আমরা হর হামেশে সবাই ভুল করি। এই ভুলটা যেন আর আমাদের না হয় ইনশাল্লাহ, সেই চেষ্টা আজকে থাকবে, এবং এরপর থেকে আর কোনোদিন ভুল হবে না। ওকে, সো আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পেড কোর্সে কিন্তু ভর্তি চলমান আছে। বৃহস্পতিবার, কি বৃহস্পতিবার আমরা কিন্তু 7 তারিখ পরে, এই 7 তারিখ কিন্তু আমরা কি করতেছি? আমাদের পেড কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস করতে যাচ্ছি। সুতরাং যারা ভর্তি হবেন, সিদ্ধান্ত নিয়েছেন, কনফিউজ, তারা ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। সার্কুলার হওয়ার আগেই দেখবেন আমরা অনেক কিছু শিখে গেছি, মানে কমন টপিক গুলা। আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা শিক্ষক নিবন্ধন নিবেন বাজার থেকে কোনো বই কিনেন না, কারণ সিলেবাস পরিবর্তন হতে পারে। নতুন সিলেবাস যদি পরিবর্তন না হইতো, তাহলে এতদিন সিলেবাসটা অ্যাটলিস্ট দিয়ে দিত। এই জন্য বলতেছি, আপাতত কোনো বই বাজার থেকে কিনেন না। আমরা যে কমন টপিক গুলা থাকবে সেগুলো আমরা পেড কোর্স আগে পড়ে ফেলবো ইনশাল্লাহ। সিলেবাস দিলে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ কোর্স প্ল্যান দিব। ঠিক আছে, সো আপাতত বই টই কিনে, কোন শীট কিনে, সাজেশন কিনে ঠইকেন না, কোনো দরকার নাই এই কাজ করার, ভুলেও এই কাজ করেন না। ওকে, সো এই যে অঙ্ক আমরা করতে যাব, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে খেয়াল করেন। এবার মনে রাখতে হবে, লেখেন, লাইনটা একটু লিখে নেন। এবার লাইনটা হচ্ছে কমিশনের হার, কমিশনের হার যার উপর দেয়া থাকবে, কমিশনের হার যার উপর দেয়া থাকবে তাকে 100 ধরতে হবে, তাকে 100 ধরতে হবে। ঠিক আছে, তাহলে যেমন করের অঙ্ক করার সময় আমরা একটা টেকনিক শেয়ার করছি আপনাদের সাথে, সলিড একটা টেকনিক। টেকনিকটা কি ছিল? যে কর পূর্ব মুনাফাকে 100 ধরতে হবে। যখন কমিশনের অঙ্ক করতেছি, তখন আমরা বলতেছি ভাই খেয়াল করতে হবে, এখানে ঘটনা কি, যে কমিশনের হারটা যার উপর দেওয়া থাকবে তাকে 100 ধরবো। কমিশনের হার যদি কর পূর্ব মুনাফার উপর দেওয়া থাকে, তাহলে কর পূর্ব মুনাফা 100। কমিশনের হার যদি কর পরবর্তী মুনাফার উপর দেওয়া থাকে, তাহলে কর পরবর্তী মুনাফার ধরবো 100। ঠিক আছে, যার উপর দেওয়া থাকবে তাকে 100 ধরবো, যার উপর দেওয়া থাকে তাকে আমরা 100 ধরবো। কথা কি ক্লিয়ার? লাইনটাকে লিখছি আমরা সবাই, এইটা লিখলেই এই নিয়ম শেষ। এইটা লিখলে এই টাইপের সব অঙ্ক আমরা সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা লিখলে এই টাইপের সব অঙ্ক ইনশাল্লাহ আমরা সমাধান করে ফেলতে পারবো। ক্লিয়ার? সবাই দ্রুত দ্রুত লিখে ফেলেন। এক ভাই বলছে যে 49তম বিসিএস এর মতো করে একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমাদেরকে পড়াবেন কিনা। আমরা অবশ্যই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমরা আমাদের পেড কোর্সে পড়বো। আমরা প্রথমে প্রিভিয়াস এর কোশ্চেনের উপর আমরা বেশি প্রায়োরিটি দিব, এসএসসি, এইচএসসি, এডমিশন এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্নগুলা। এইগুলা যখন আপনি পড়ে ফেলবেন, তখন আপনি নিজেই বুঝবেন আর অ্যাডভান্স থেকে আনবেন, অ্যাডভান্স কোন জায়গায় আছে আর কতটুকু আপনার পড়া দরকার, আপনি তো ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন, তখন পাবেন না। এই জন্য যে কোনো সাবজেক্ট করার আগে তার প্রিভিয়াস কোশ্চেন করাটা অনেক বেশি জরুরি, কারণ এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কি টাইপের প্রশ্ন হয়। এই জন্য সবসময় বলা হয় যে একটা জব সলিউশন পড়ে নেয়। হ্যাঁ, শেষ শেষ হলে আবার ঘটনা ঘটাই দিয়ে আসেন। শেষ হলে এবার ঘটনা ঘটে যাবে। কমিশন পরবর্তী মুনাফা 42,000 টাকা। খেয়াল করেন তো কি দেওয়া আছে, কমিশন পরবর্তী মুনাফা দেওয়া আছে। ওকে, এবং কমিশন পরবর্তী মুনাফার উপর, ভেরি ইম্পর্টেন্ট,
এবং কমিশন পরবর্তী মুনাফার উপর কমিশনের হার। এই প্রশ্নটা বেশ ইজি হয়ে গেছে। এই কমিশন পরবর্তী শব্দটা আমি রাখতে চাই না, এর জন্য রাখতে চাই না, প্রশ্নটা আমি লিখতে গিয়ে হয়তো বা দ্রুত করার তাড়াহুড়ো করার কারণে এটা একটু ইজি হয়ে গেছে বেশি। কমিশন পরবর্তী না দিয়ে আমরা দিতে চাই কমিশন পূর্ব। কি দিতে চাই? কমিশন পূর্ব মুনাফার উপর কমিশনের হার 5% হলে কমিশন কত? প্রশ্নটা কি বলেন? আমরা প্রশ্নটা বললাম হচ্ছে এই যে কমিশন পরবর্তী মুনাফা 42,000 টাকা এবং কমিশন পূর্ব মুনাফার উপর কমিশনের 5% হলে কমিশন কত? ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা সূত্র কি শিখছি। এখানে হয়তো একটু ওলটপালট হয়ে যাবে, কারণ আমার ডিজিট গুলা ক্যালকুলেটর ছাড়া করানো যায় এমন ডিজিট আমাকে বসানো দরকার ছিল, যেহেতু প্রশ্ন টাইপ করতে ভুলেছে হয়তো বা। ওকে, আচ্ছা, এইটা সমাধান না করে এই প্রশ্নটা আমরা একটু সমাধান করতে পারি। এই যে এই প্রশ্নটা একটু সমাধান করি, তাহলে হবে কমিশন পরবর্তী মুনাফা 90,000 টাকা এবং কমিশন পূর্ববর্তী মুনাফার উপর কমিশনের হার 10% হলে কমিশন কত? খেয়াল করে, কমিশনের মুনাফার হারটা দেওয়া আছে কার উপর? পূর্ববর্তী মুনাফার উপর। তাহলে দেখেন, তাহলে আমাদের কি ধরতে হবে? পূর্ববর্তী। পূর্ববর্তীকে কত ধরতে হবে? 100। এখন পূর্ববর্তী থেকে যদি আমি পরবর্তীতে যেতে চাই তাহলে মাইনাস করতে হবে। পূর্ববর্তী থেকে পরবর্তীতে যেতে গেলে কি করতে হবে? মাইনাস। তাহলে মাইনাস করে, মাইনাস করবেন কি? কমিশনের হারটা মাইনাস করবেন। কমিশনের হারটা মাইনাস করবেন। কমিশনের হার কত বলেন তো? 10%। তাহলে 10% মাইনাস করলে আনসার থাকে কত? 90। এই 90টা হচ্ছে কি? কমিশন পূর্ববর্তী। কি হবে বলেন তো? এটা ছিল পূর্ব, আর এটা হচ্ছে পরবর্তী, তাই তো? পরবর্তী। এই কাজ দেখেন, আগের সেন্সটাই আগের অঙ্কের মতোই, শুধু এখানে পার্থক্য কোথায়? এখানে পার্থক্য হচ্ছে কার উপর দেওয়া আছে সেটা ইম্পর্টেন্ট। যার উপর কমিশনের হার দেওয়া থাকবে আমরা তাকে 100 ধরবো, যার উপর কমিশনের হার দেওয়া থাকবে তাকে আমরা কত ধরবো? 100 ধরবো। তারপরে পূর্ব থেকে পরবর্তীতে যাইতে মাইনাস করব, পরবর্তী থেকে পূর্বে যাইতে হলে আমি প্লাস করব। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। পূর্ব থেকে পরবর্তীতে যদি ভাইয়া ম্যানেজমেন্ট সাবজেক্ট স্কুল প্লাস কলেজ নিবন্ধনের জন্য কি জব সলিউশন করবো? আপাতত বাজারে তো জব সলিউশন নাই রে ভাই, আপাতত জব সলিউশন তো বাজারে নাই। আমাদেরকে প্রিভিয়াস এর কোশ্চেন গুলা পড়তে হবে, মানে এইচএসসি এডমিশনের এই কোশ্চেন গুলা পড়ে, মানে সাবজেক্টিভ আর কি। আর জব সলিউশন তো প্রফেসর জব সলিউশনের উপর তো আর জব সলিউশন নাই বাজারে, যদি জেনারেল পার্টের জন্য বলেন। আচ্ছা, তাহলে আমাকে বের করতে বলছে কমিশন। চলেন তাহলে কমিশন বের করি। তাহলে কমিশন ইকুয়ালস টু, কমিশন ইকুয়ালস টু কিভাবে বের করবেন বলেন তো? টাকা দেওয়া আছে 90,000, বসাই দিন 90,000 ইন্টু ভাগ করবেন কি? যার টাকা তার হার দ্বারা ভাগ, যার টাকা তার হার দ্বারা ভাগ। টাকা টাকার পরবর্তী, তাহলে পরবর্তীর হার কত? 90, তাহলে 90 দ্বারা ভাগ। ঠিক আছে, যার টাকা তার হার দ্বারা ভাগ। আর বের করতেছি কমিশন, তাহলে কমিশনের হার কত? 10, 10 দ্বারা গুণ। তাহলে এই 90 কাইটা দেন। তাহলে এখানে 3টে শূন্য আছে, এখানে 3টে শূন্য বসাই দেন। তাহলে উত্তর কত? 1000। উত্তর হচ্ছে 10,000। উত্তর কত? 10,000। উত্তর কত? আমাকে একটু তাড়াহুড়া, ক্লাসের একটু আগে আমি অফিস থেকে এসে তাড়াহুড়া করে যেহেতু আমি এগুলা করছি, আমার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আনসার কত হবে বলেন তো? কত হবে? 10,000। কত হবে? 10,000। কিন্তু এখানে যদি আমার কাছে কি জানতে চাইতো? পূর্ববর্তী মুনাফার পরিমাণ জানতে চাইতো। পূর্ববর্তী, খেয়াল করেন তো, যদি পূর্ববর্তী বলতো তাহলে কি হতো? 90,000 ইন্টু দিতাম যার টাকা তার হার দ্বারা ভাগ। তাহলে কত দ্বারা ভাগ? 90 দ্বারা ভাগ। বের করতেছে কি? পূর্ববর্তী, পূর্ববর্তীর হার কত? 100, 100 দ্বারা গুণ। এই 90 এ কাটা, এখানে 3টে শূন্য বসে দিলে উত্তর কত? 1000। উত্তর হতো 1 লাখ। উত্তর হইতো কত? 1 লাখ। বুঝা গেছে কিনা? উত্তর হইতো 1 লাখ। অপশন গুলো আমার একটু তাড়াহুড়োর কারণে অপশন গুলো আমি মিলাইতে পারি না, ভেরি স্যাড, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কি টেকনিকটা বুঝতে পারছেন কিনা এটা বলেন? কথা কি ক্লিয়ার? আমার মূল থিমটা কি আমি বুঝাইতে পারছি? যে কমিশন সংক্রান্ত অঙ্কের মধ্যে কমিশনের হারটা যার উপর দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে। কমিশন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে কমিশনের হার যার উপর দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে। সবাইকে বুঝতে পারছেন কিনা বলেন? সবাইকে ক্লিয়ার কিনা? সবাই করতে পারছেন কিনা? সবাই প্লিজ সবাই করে ফেলেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, পরিচিতজনদেরকে মেনশন করে দেন। এডমিশনের কেউ আছেন কিনা আজকের ক্লাসে? একটু কমেন্টে জানায়েন এডমিশনের কেউ আছেন কিনা। যারা ভর্তি হবেন 7 তারিখের মধ্যে হয়ে যান, কারণ ইনশাল্লাহ আমরা 7 তারিখে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি।
আবার অফারটাও আমরা 7 তারিখ পর্যন্ত রাখছি, এরপরে অফারের মেয়াদ বাড়বে কিনা এটা জানি না, আপাতত 7 তারিখ পর্যন্ত আছে, ভর্তি হন, ওটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। নিজেকে আগে থেকে এগিয়ে রাখেন। আবার আমি কথা দিচ্ছি, চাকরি পরীক্ষার প্রস্তুতি শুধু নিবন্ধন না, অন্যান্য প্রস্তুতিতেও আপনার কাজে লাগবে, অন্যান্য সরকারি পরীক্ষা দিতেও আপনি সাহস পাবেন। যেমন পাওয়ার সেক্টরে দেখবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টস ফাইন্যান্স পোস্ট আছে। পেট্রো বাংলায় কয়েকদিনের মধ্যে একটা সার্কুলার আসবে, সহকারী কর্মকর্তা অর্থ হিসাব, সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব, তারপরে ধরেন অডিটর, হিসাব রক্ষক, এই টাইপের পোস্ট গুলাতে কিন্তু আপনি নিজেকে আসলে কি করতে পারবেন, মানে প্রস্তুত করতে পারবেন। আমি আশা করছি এই প্রশ্নটা ক্লিয়ার। পূর্ববর্তী মুনাফা হচ্ছে 1 লাখ। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে একটু দেই, দেখি আপনারা করতে পারেন কিনা। ধরেন হচ্ছে এখানে একটু বানাই দিলাম, আমি আর টাইপ করতে পারি না, সময় পাইনি। কমিশন পূর্ব মুনাফা 1 লক্ষ টাকা, এবং এটা পারলে আমরা ব্যাট সংক্রান্ত আলোচনা চলে যাবো, ঠিক আছে। এবং কমিশন পরবর্তী মুনাফার উপর কমিশনের হার 20%, 10% দিয়ে যান ক্যালকুলেশনের সুবিধার্থে, 10% 10% হলে কমিশন পরবর্তী মুনাফা কত? হ্যাঁ, একটু দ্রুত এই প্রশ্নটা দেখে আপনারা কে কে সমাধান করতে পারেন, এই প্রশ্নটা একটু সমাধান করুন, দেখে কে কে পারে। এটা সমাধান করতে পারলে আমরা ব্যাটে চলে যাব। জাস্ট টেকনিকটা কি, কমিশনের হার যার উপর দেওয়া আছে তাকে 100 ধরতে হবে, কমিশনের হার যার উপর দেওয়া আছে তাকে 100 ধরতে হবে। জাস্ট এই টেকনিকটা ফলো করলে কিন্তু আপনি এগুলা পেরে যাবেন। হ্যাঁ, দেখি সবাই একটু প্লিজ দ্রুত দ্রুত দ্রুত। অলরেডি সুমন ভাই বলে দিয়েছেন 80,000 টাকা উত্তর হবে, দেখি বাকিরা কি বলে। দ্রুত, একটু দ্রুত বলেন, আমরা আজকে একটু ফাস্ট আগাই। হ্যাঁ, একটু ফাস্ট আগাই। কি হবে অ্যান্সার, কি হবে দ্রুত বলেন। নিচে যে প্রশ্নটা লিখে দিছে এটার উত্তর কি হবে, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন প্লিজ। একজন উত্তর করতে পারেন না এখনো, কেউ অ্যান্সার করতে পারেন না এখনো। দেখেন, হয়তোবা একটা প্রশ্ন সমাধান করাইছে, অনেকে বুঝতে অসুবিধা হয়েছে। আমরা বলছি কমিশন সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে কমিশনের হার যার উপর দেওয়া থাকবে তাকে আমরা 100 ধরবো, কমিশনের হার যার উপর দেওয়া থাকবে তাকে আমরা কত ধরবো, 100 ধরবে। খেয়াল করেন, কমিশন পরবর্তী মুনাফার উপর কমিশনের হার 10%, কার উপর, পরবর্তী, কার উপর দেওয়া আছে, পরবর্তী। খেয়াল করেন, তাহলে পরবর্তীকে ধরতে হবে 100, কি ধরতে হবে, পরবর্তী, এই পরবর্তীকে ধরতে হবে 100। খেয়াল করেন, পরবর্তী থেকে যদি পূর্বে যেতে চাই, পরবর্তী থেকে যদি পূর্ব অর্থাৎ ব্যাকে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কমিশনের হারটা কি করতে হবে, কমিশনের হারটা যোগ করতে হবে। কমিশন সামনে চলে গেছে, এখান থেকে এবার ব্যাকে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ব্যাকে আসতে হলে যোগ করে আসতে হবে। তাহলে কত, কমিশনের হার কত, 10%, কমিশনের হার কত পার্সেন্ট দিছি, 10%, তাহলে 10, তাহলে এখানে হচ্ছে 110। তাহলে পূর্ব কত, কমিশন পূর্ব মুনাফার বেরোইলো কত, 110। ঠিক আছে, জাস্ট এটা সহজ জিনিস, কঠিন কিছু না, ঠিক আছে। কথা কি বোঝা গেছে কিনা? এখন তাহলে বাকি কাজ তো আপনাদের ইজি কাজ, বের করতে বলছে কমিশন পরবর্তী মুনাফা কত, তাহলে পরবর্তী বের করতে হলে অঙ্কে যে টাকা দেওয়া আছে 1 লাখ, সে 1 লাখ বসান।
ইনটু দেন যার টাকা তার হার দ্বারা ভাগ, টাকা কার? পূর্ব। তাহলে পূর্ব কত আছে এখানে? পূর্ব আছে হচ্ছে 110। আমি একটু আপনাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এই 1 লাখকে আমি 1,10,000 বানাই দিলাম। হ্যাঁ, আমরা এটাকে 1,10,000 ধরি। কি ধরি? 1,10,000। ঠিক আছে, আর বের করতে হবে পরবর্তী। তাহলে পরবর্তীর হার কত? পরবর্তীর হার হচ্ছে 100। তাহলে 100 দ্বারা গুণ। ঠিক আছে, তাহলে এই 110, এই 110 কাটা, তাহলে এখানে কত আছে? 3টা শূন্য। 3টা শূন্য বসায় দেন। তাহলে আনসার কত? 1 লাখ। আনসার কত? 1 লাখ। স্যার ভাইয়া এটা কি উপরের যে অঙ্কটা আছে ওইটার সাথে সমন্বয় করে? মানে ওইটার মতো আরেকটা উদাহরণ দিলাম, ওইটার মতো আরেকটা উদাহরণ, মানে ডিফারেন্ট একটা ম্যাথ দিছে, টোটালি ডিফারেন্ট। আমি আগের অঙ্কে মুনাফার হার ছিলাম পূর্ববর্তীর উপর, পূর্ববর্তী থেকে পরবর্তীতে আমরা যখন গেছি তখন মাইনাস করে গেছি। আর এই অঙ্ক মুনাফার হারটা দিচ্ছে পরবর্তীর উপর, তো পরবর্তী থেকে যখন পূর্ব যাবো তখন যোগ করে যাবো। জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য এই অঙ্কটা দেওয়া। আপনাকে বুঝতে পারছেন ঘটনা কি? আমি একটু ক্যালকুলেশন ইজি করার জন্য 1 লাখের আমি 1,11,000 বানাই দিছি। আপনারা যেহেতু ক্যালকুলেটর সারা অঙ্ক করতে হবে, সুতরাং এমন ডিজিট দেওয়া হবে যেগুলা ক্যালকুলেটর সারা করা যায়। কথা কি বুঝাইতে পারছি? এমন অঙ্ক দেওয়া হবে, এমন ডিজিট দেওয়া হবে যেন ক্যালকুলেটর ছাড়া করা যায়। এই জন্য আমি একটু চেঞ্জ করে দিছি। যদিও উম্মে তনু আপু আপনি করে দিচ্ছেন, ক্যালকুলেটর দিয়ে হয়তো বা করছেন, যাই হোক কোনো সমস্যা নাই, আমি ক্যালকুলেটর ছাড়াই অঙ্কগুলা করতে পারি। বুঝা গেছে কিনা? না বুঝলে দ্রুত বলে ফেলেন যে ভাই বুঝি নাই, আর একবার আরেকটা ম্যাথ প্র্যাকটিস করেন, তারপরে আগান। ক্লিয়ার কিনা বলেন, দ্রুত দ্রুত রেসপন্স করেন প্লিজ। ওকে, বুঝতে পারছি। সেম আরেকটা করেন, আরেকটা দিব। ওকে চলেন একটা অঙ্ক করি, সমস্যা নেই। দেখেন এই প্রশ্নটা আবার একটু চেঞ্জ করে দিছি। হ্যাঁ, এই আবার ভালোভাবে বুঝেন না, তাহলে এবার আসেন আমি আপনাদেরকে বুঝাই। ভালোভাবে যদি বুঝেন না, আসেন আমি বুঝাই। এবার দিচ্ছি কমিশনের পরিমাণ দিয়ে দিচ্ছি। ওকে, আর বলছি কমিশন পূর্ব, এই যে দেখেন কমিশন পূর্ব মুনাফার উপর কমিশনের হার 10% হলে কমিশন পরবর্তী মুনাফা কত। সো কমিশন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমি আপনাদেরকে কি বলছি, আপনারা যেটা বলছি যে কমিশনের হার যার উপর দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে। দেখেন তো, কমিশন পূর্ব মুনাফার উপর কমিশনের হার, তাহলে কমিশনের হারটা কার উপর দেওয়া? কমিশন পূর্ব মুনাফার উপর, কার উপর দেওয়া? পূর্ব। তাহলে যার উপর মুনাফা কমিশনের হার থাকবে তাকে 100 ধরতে হবে। তাহলে এই পূর্বটাকে আমার এবার কত ধরতে হবে? পূর্বটাকে ধরতে হবে 100। পূর্বটাকে কত ধরতে হবে? 100। জাস্ট এই জায়গাটার মধ্যে ক্লুটা, যার উপর কমিশনের হার তাকে 100 ধরতে হবে। তাহলে এখানে পূর্ব থেকে আমি পরবর্তীতে যাব, পূর্ব থেকে যদি পরবর্তীতে যাইতে হয় তাহলে মাইনাস করতে হবে। পূর্ব থেকে পরবর্তীতে যাইতে হলে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে কমিশনের হার কত আছে? 10%। তাহলে মাইনাস করেন কমিশনের হার, মাইনাস করেন কি? কমিশনের হার।
তাহলে কমিশনের হার কত 10, তাহলে মাইনাস করলে থাকে কত 90। এই 90টা হচ্ছে কি পরবর্তী, এই 90টা হচ্ছে কি পরবর্তী। সিম্পল, জাস্ট এতটুকু বুঝলেই তো অঙ্ক শেষ, এতটুকু বুঝতে পারলেই তো অঙ্ক আপনার শেষ, আর তো আপনার জন্য আর কোনো প্যারা লাগে না, লাগে না। এবার বের করতে বলছে, কি বের করতে বলছে, পরবর্তী কত, তাহলে পরবর্তী ইকুয়ালস টু, অঙ্কে টাকা দেওয়া আছে কত দেখেন তো 20,000, তাহলে বসেন 20,000 ইন্টু দেন যার টাকা তার হার দ্বারা ভাগ। টাকা কার বলেন তো, টাকা হচ্ছে কমিশনের, তাহলে কমিশনের হার কত দেখেন তো, কমিশনের হার হচ্ছে 10, তাহলে 10 দ্বারা ভাগ করেন, কমিশনের হার 10 দ্বারা ভাগ করেন। এবার কি বের করতে বলছে, পরবর্তী, তাহলে যার টাকা বের করবো তার হার দ্বারা গুণ, তাহলে পরবর্তী বের করতেছি, তাহলে পরবর্তীর হার কত 90, তাহলে এখানে 90 দ্বারা গুণ করেন, শেষ হয়ে গেল। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দেন, শেষ। তাহলে 9 দুগুণে কত বলেন তো, 9 দুগুণ হচ্ছে 18, আর এখানে কয়টা শূন্য আছে, 4টা, 1 2 3 4, আনসার কত 1,80,000। দেখেন এবার বুঝতে পারছেন কিনা বলেন, এবার বুঝতে পারছেন কিনা, কুইন আপু আপনি বুঝতে পারিছেন? ভালোবাসা লাল গোলাপ আরেকটা কোরআন করাই দিলাম, উম্মে তনু সেম আরেকটা কোরআন করালাম, সজল বলাই সেম আরেকটা কোরআন করালাম। এবার বুঝতে পারছেন কিনা বলেন, এবার কি ক্লিয়ার, এবার কি ক্লিয়ার কি না, দ্রুত সংক্ষেপে দ্রুত বলে ফেলেন, ক্লিয়ার কিনা এবার? এবার কি বোঝা গেছে কিনা প্লিজ সবাই একটু রেসপন্স করেন। শারমিন সেতু এবার ক্লিয়ার, সুমন ধান। তাহলে কি আমরা ব্যাটের আলোচনায় যাব কিনা এবার বলেন, ব্যাটের আলোচনা চলে যাব কিনা? ব্যাটের বিস্তারিত আলোচনা পেট করতে হবে, আমরা জাস্ট একটা শেডো আলোচনা করব, কিছু বেসিক জিনিস আমরা যেন প্র্যাকটিস করতে পারি তার জন্য, ঠিক আছে? আশা করছি এবার ক্লিয়ার, এটা নিয়ে আর টেনশনের কোনো কারণ নাই। জাস্ট করের ক্ষেত্রে করপূর্বক 100 ধরবো, আর হচ্ছে কার ক্ষেত্রে, কমিশনের ক্ষেত্রে যার উপর কমিশনের হার দেওয়া থাকবে তাকে 100 ধরবো। এতটুকু যদি আপনার মনে থাকে তাহলে ইনশাল্লাহ আর কোনো ঝামেলায় আপনাকে পড়তে হবে। তাহলে এবার আমরা আলোচনা করব কি বলেন তো, ব্যাট সংক্রান্ত আলোচনা করব, কি ব্যাট সংক্রান্ত, ঠিক আছে? আসেন তাহলে এবার আমরা আমরা ব্যাট নিয়ে কথা বলা শুরু করব। দেখেন ব্যাট, তাহলে ব্যাটটা ইংলিশে লিখলে কি হবে, বি টি। ব্যাটের পূর্ণরূপ জানেন তো আপনারা, ব্যাটের পূর্ণরূপ কি বলেন, ব্যাটের পূর্ণরূপ কি? ব্যাটের পূর্ণ হচ্ছে ভ্যালিউ এডেড ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স, ওকে। তাহলে এটাকে যদি আমি বাংলা করি, এটার বাংলা কি হয়, মূল্য সংযোজন কর। একটু খেয়াল করেন, এই ব্যাটকে আর একটা নামে ডাকা হয়, এই যে মূসক, তাহলে ব্যাটের আরেকটা নাম হচ্ছে মূসক, ব্যাটের আরেকটা নাম কি, মূসক। মূল্য সংযোজন কর মানে হচ্ছে ব্যাটকে বাংলা করলে, তাহলে এটা ব্যাট হচ্ছে একটা সংযোজন কর, ব্যাট হচ্ছে কি একটা সংযোজন কর। কথা কি বুঝতে পারছেন? এখন আসেন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, এটার উত্তর আপনারা করবেন। এটা হচ্ছে, এই যে ভ্যালু এডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু হয় কত সালের কত তারিখ, দেখি কে বলতে পারে, চালু বলেন, বাংলাদেশে প্রথম চালু হয় কত সালের কত তারিখ, দ্রুত বলবেন, একটু দ্রুত বলবেন, একটু দ্রুত বলেন সবাই। হ্যাঁ একটু দ্রুত প্লিজ, সবাই 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 সবাই, মূল্য সংযোজন কর, হ্যাঁ
মূসক। একটু দ্রুত, আমরা শেষ না করে ক্লাস থেকে যাব না। হ্যাঁ, আপনারা যদি চান আমি ক্লাস শেষ করে দিব, বাট হচ্ছে ক্লাসে শেষ পর্যন্ত থাকলে কিছু শিখে যাবেন। মোটামুটি অলমোস্ট আমরা সবাই জানি যারা উত্তর করতেছি। জেবা তাসমিন, মূসকে কিন্তু এই তালব্য হবে না, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, মূসক। আচ্ছা, তো এই ব্যাট চালু হয় আমাদের দেশে কবে? 1991 সালের 1 জুলাই। ওকে, সো ব্যাট এই যে চালু হয়েছে, তাহলে এই ব্যাটের পার্সেন্টেজ কত যদি পরীক্ষা প্রশ্ন আসে? ব্যাটের একটা অলিখিত হার হচ্ছে কত? 15%। তবে পণ্য দ্রব্যের বা সেবার ভিত্তিতে কিন্তু পার্সেন্টেজ হারটা চেঞ্জ হয়, তবে ফিক্সড একটা পার্সেন্টেজ কত পার্সেন্ট? 15%। মানে ব্যাট নিয়ে আপনি ক্যালকুলেশন করতে যাবেন, আপনি যখন ব্যাট পাবেন তখনই অ্যান্সার করবেন, মানে ব্যাটের পার্সেন্টেজ কত পার্সেন্ট ধরবেন? 15%। মানে প্রশ্ন বলা আছে ব্যাট, কিন্তু কত পার্সেন্ট সেটা বলা নেই, তাহলে অ্যান্সার কত পার্সেন্ট? 15%। এখন আমাদের দেশে দুই ধরনের ট্যাক্স আছে, মানে কর আছে, একটা হচ্ছে ডিরেক্ট, মানে ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স মানে কি জানেন? ডিরেক্ট ট্যাক্স মানে হচ্ছে যেটাকে বলে প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর কোনটা? মানে ধরেন হচ্ছে আমার কর, আমার আয় আছে, আমি দিব, যেমন আয় কর, আপনার আয় নেই, আপনি ট্যাক্স দিবেন না। মানে বলা ট্যাক্স বার্ডেন, ট্যাক্সের বোঝা যদি একজনের গাড় থেকে আরেকজনের গাড়ে চাপাই দেওয়া যায়, ওটাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। আর যদি ট্যাক্সের বোঝা আপনার ঘাট থেকে আপনি কারোর ঘরে চাপাইতে পারতেছেন না, তখন এটা হয়ে যায় ডিরেক্ট ট্যাক্স, মানে আপনার ইনকাম আপনি ট্যাক্স দিবেন। তাহলে এই জন্য ইনকাম ট্যাক্স হচ্ছে একটা ডিরেক্ট ট্যাক্স, মানে যা আছে শুধু সে দিবে, অন্য কাউ দেওয়া লাগবে না। কিন্তু পরোক্ষ করটা একটু চিন্তা করেন তো, মানে ব্যাটের কথা একটু চিন্তা করেন, যে ম্যানুফ্যাকচারার সে যখন প্রডিউস করলো এর সাথে ব্যাট যোগ করছে, ব্যাট যোগ করে সে কার উপর চাপাই দিচ্ছে? পাইকারি ব্যবসার উপর। তাহলে সে কিন্তু তার বার্ডেন, ট্যাক্সের যে বার্ডেন, এটা আরেকজনের উপর চাপাই দিছে। সে আবার কাজ করছে খুচরা ব্যবসার উপর চাপাই দিছে, সে আবার ফাইনালি ভোক্তার উপর চাপাই দিছে। তাহলে এখানে দুইটা রিজন, এক হচ্ছে যে ট্যাক্সের বার্ডেনটা শিফট করা যায়, এবং যে ট্যাক্সটা সর্বশেষে ভোক্তা বহন করে, এই জন্য এই ট্যাক্সটাকে কি বলা হয়? পরোক্ষ কর বলা হয়। আমি কথা বুঝাতে পারছি? এটা হচ্ছে মূল বিষয়, যে ট্যাক্স বার্ডেন শিফট করা যায় আর একটা ট্যাক্স বার্ডেন শিফট করা যায় না। এই জন্য একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। তাহলে ব্যাটকে আমরা কোন কর বলবো বলেন তো? পরোক্ষ কর। এটা কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায়, পরোক্ষ কর বা আমরা ইনডিরেক্ট ট্যাক্স বলবো, তাই না? পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স। প্লিজ, ভর্তি হওয়ার জন্য অনেকে নক দিচ্ছেন, স্যার হলুদ কালার দিয়ে লিখবো। আচ্ছা, লিখবো, সমস্যা নেই। ক্লাস শেষে ইনশাল্লাহ আমি আপনাদের এগুলো রেসপন্স করবো। একটু যারা পেমেন্ট করছেন, যদি কেউ থেকে থাকেন এখানে, একটু ধৈর্য ধরেন। টাকা পাঠানোর পর তো আপনাদের হুশ জ্ঞান থাকে না, একবারে মাথা নষ্ট হয়ে যায়, টাকা পয়সা নিয়ে আবার কোথাও চলে যায় না, এরকম কিছু হবে না ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত গেল। এখন আসেন, এই ব্যাটের বিভিন্ন পারপাস আছে, এই পারপাস থেকে প্রশ্ন আসবে। যেমন ধরেন, এই ব্যাটটা আমরা 3টা শ্রেণীর জন্য পড়বো। কয়টা শ্রেণীর জন্য? 3টা শ্রেণীর জন্য। বলেন, এই ব্যাট ক্রেতার জন্য কি হবে, আর এই ব্যাট বিক্রেতার জন্য কি হবে, এই ব্যাট সরকারের জন্য কি হবে? এই 3টা জায়গা আমার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু ধৈর্য কমে যাচ্ছে, অলরেডি 10টা 7 বাজে, আমি কিন্তু শেষ করে দিব। আমার টার্গেট ছিল এগুলা, কারণ এগুলা এইভাবে হয়তো আপনি পড়েন নাই, শর্টকাটে পড়ছেন। শর্টকাটে পড়াইলে তো শর্টকাটে সময় লাগবে, বুঝাইয়ে পড়াইতে গেলে বেশি সময় লাগবে। ক্রেতা, ক্রেতা এটা দেয়, ক্রেতা এটা দেয়, তো দেয়ের জন্য ক্রেতার জন্য এটা কি? ব্যয়। ক্রেতার জন্য এটা কি? ব্যয়। আচ্ছা, বিক্রেতা এটা পায়, এই পায় দেখে অনেকে মনে করে এটা বিক্রেতার জন্য আয়। না রে ভাই, এটা ভাবা যাবে না। আয় হচ্ছে সরকারের জন্য, এবং সরকারের আয়ের সব থেকে বৃহৎ উৎসটা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। আমি বুঝাতে পারছি? সরকারের আয়ের, সরকারের যত ধরনের আয় আছে তার মধ্যে সব থেকে বড় উৎসটা হচ্ছে কি? এই বড় উৎসটা হচ্ছে ভ্যাট। তাহলে বিক্রেতার জন্য কি? বিক্রেতা তো এটা পায়, কিন্তু বিক্রেতা কিন্তু এটা ভোগ করতে পারে না। ক্রেতা থেকে নেয়, নিয়ে সরকারকে দেয়, মাঝখানে সে এটা রাখে। তাহলে এটা রাখে, এটা কার? এটা সরকারের। না দেওয়া পর্যন্ত এটা তার দায়। তাহলে বিক্রেতার জন্য এটা কি? বিক্রেতার জন্য এটা হচ্ছে দায়। বিক্রেতার জন্য এটা হচ্ছে কি? দায়। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? তাহলে ক্রেতার জন্য ব্যয়, বিক্রেতার জন্য দায়, সরকারের জন্য হচ্ছে আয়। এখন আরেকটা জিনিসের সাথে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই।
বাকি দুই জায়গায় ব্যয় না। আব্দুল সর্দার ঠিক বললেন না, তাই না? আব্দুল সর্দার নাকি কি আহাদুল সর্দার, ঠিক বলেন নাই। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করেন, একটা ব্যাট চলতি হিসাবের নাম শুনছি যে আমরা, ব্যাট চলতি হিসাব। এই ব্যাট চলতি হিসাবটা কি? এই ব্যাট চলতি হিসাবে সাধারণত আমরা কি করি, এই ব্যাট আগে, অর্থাৎ ক্রেতার যে ব্যাট, এটা তো প্রাপ্ত ব্যাট, এটা কোন ব্যাট বোঝায়? প্রাপ্ত ব্যাট, আমি এটা পাইছি। ঠিক আছে, আর হচ্ছে বিক্রয় ব্যাটটা হচ্ছে কি, মানে হচ্ছে সরি, যে বিক্রি করে যে টাকাটা পাইছে এটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে আপনার দায় বোঝায়, তাই না? আচ্ছা, যেটা এই যে ক্রেতা হিসেবে আমি যেটা দিই এটা হচ্ছে আমি প্রদত্ত করতেছি ব্যয়, আর বিক্রয় করে যেটা পাচ্ছি এটা হচ্ছে আমার পাচ্ছি, এটা হচ্ছে প্রাপ্ত। তাহলে এটা হচ্ছে প্রদত্ত, এটা হচ্ছে প্রাপ্ত। তাহলে ধরেন এটা হচ্ছে প্রদত্ত আর এটা হচ্ছে প্রাপ্ত, সাপোজ ধরেন। তাহলে প্রদত্ত ব্যাট কোন দিকে থাকবে বলেন তো? এটা তো প্রদত্ত, তার মানে আপনার ব্যয়, তাহলে এটা কোন দিকে যাবে? এটা যাবে ডেবিট দিকে। আর প্রাপ্ত এটা যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে ব্যাট চলতি হিসাবের যদি ডেবিট ব্যালেন্স থাকে, আপনার মনে রাখতে হবে যে আপনি সরকারকে বেশি টাকা দিয়ে রাখছেন, সাপোজ। এটার যদি কোন ব্যালেন্স থাকে, মানে এই ডেবিট ব্যালেন্স থাকা মানে প্রদত্ত ব্যাট বুঝাচ্ছে। ব্যাট চলতি হিসাবে যদি কোন ব্যালেন্স থাকে, ব্যাট চলতি হিসাবে যদি ডেবিট ব্যালেন্স থাকে, এটাতে বোঝাচ্ছে আপনি ব্যাট বেশি দিয়ে রাখছেন, প্রদত্ত ব্যাট। এই যেহেতু বেশি দিয়ে রাখছেন, এটা আপনার জন্য কি হিসাবে গণ্য হবে? সম্পদ হিসাবে গণ্য হবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি ক্রেডিট জেড দেখায়, এটা যদি ক্রেডিট জেড দেখায়, তার মানে বুঝতে হবে আপনি পাইছেন বেশি, সরকারকে দিচ্ছেন কম, তাহলে সরকারকে দিতে হবে, মানে ব্যাট কালেকশন করছেন এজ এ বিক্রেতা, ক্রেতাদের থেকে ব্যাট কালেকশন করছেন, এখনো সরকারকে দেন নাই, এজন্য ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে। অর্থাৎ আপনার কাছে সরকারের টাকা রয়ে গেছে, তাহলে এটা আপনার জন্য কি হবে? দায় হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ব্যাট চলতি হিসাবে ডেবিট যারা সম্পদ বুঝাবে, আর হচ্ছে ক্রেডিট যারা কি বুঝাবে? দায় বুঝাবে। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায়, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি আসে পরীক্ষা। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? ওকে, এতটুকু পর্যন্ত জানলে, আচ্ছা আরেকটা জিনিস আমার লাগবে, মূসক দিবস কয় তারিখ? এটা একটু লাগবে। মূসক দিবস, মূসক দিবস কবে বলেন তো? দেখি কেউ বলেন তো, মূসক দিবস কবে? মূসক দিবস কয় তারিখ? প্লিজ যারা এখনো লাইভটা শেয়ার করেন, শেয়ার করে দেন। প্রত্যেকটা লাইন এক একটা প্রশ্ন, প্রত্যেকটা লাইন এক একটা প্রশ্ন, প্রত্যেকটা লাইন এক একটা প্রশ্ন, বিশ্বাস করেন আর না করেন। প্রত্যেকটা লাইন এক একটা প্রশ্ন, বুঝাইতে পারছি? মূসক দিবস কবে? মূসক দিবস কবে কেউ কি জানি? মূসক দিবস, যাই সময় নষ্ট না করি, মূসক দিবস হচ্ছে 10 ডিসেম্বর। কবে? 10 ডিসেম্বর। মূসক দিবস কবে? 10 ডিসেম্বর। মূসক দিবস কবে? 10 ডিসেম্বর। তাহলে এখানে যে আলোচনা করছি, কথা দিচ্ছি ইনশাল্লাহ থিওরিটিক্যাল প্রশ্ন আসলে এখান থেকে প্রশ্ন আপনি 100% কমন করবেন। ওকে, সবাইকে এগুলা লিখছেন কিনা? আমরা তাহলে কয়েকটা প্র্যাকটিস দেখবো এখন। সবাই এগুলা লিখছেন? আমার মনে হয় একটু ম্যাথ টেথ করানোর একটু দরকার ছিল। শর্টকাটে দুইটা উদাহরণ আমি দেখাই দিব। তো বাট্টা সংক্রান্ত আলোচনা হয়তো আজকে করতে পারবো না, কারণ হচ্ছিল অনেক সময় হয়ে গেছে। আমরা আর 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করবো, কেমন? আমাকে আর 10টা মিনিট সময় দিবেন। খাদিজা আক্তার, রাইট, ডেভিড উইলিয়ামস সম্ভব। ওকে, ডান। মানে আমি একটু ব্যাখ্যা করে বুঝলাম, অনেকে তো মুখস্থ থাকে না, বিষয়টা কি মনে বুঝলে মনে থাকে, তাই না? এজন্য আমরা এটা একটু খেয়াল রাখবো। ব্যাড ডেবিট হয়, ব্যাড ক্রেডিট হয়। ঠিক আছে, ক্রয়ের সাথে থাকলে ডেবিট হবে, যেহেতু এটা ব্যয়। বিক্রয়ের সাথে থাকলে এটা যেহেতু আমার দায়, ক্রেডিট হবে। সো ডেবিট হয়, ক্রেডিট হয়। ওকে, ডান। চলেন এবার আমরা কয়েকটা এমসিকিউ একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, ঝটপট কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো আমরা। এই যে দেখেন, এই যে প্রশ্ন বলতে বলতে কিন্তু আমরা প্রশ্ন পেয়ে গেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন কি বলছে এখানে। প্রশ্ন কি আছে দেখেন তো, কি বলা হয়েছে? ব্যর্থতা হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? এইচএসসি রাজশাহী বোর্ড 2021 সালে আসা একটা প্রশ্ন, বলেন তো ব্যর্থতা হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যর্থতা হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? দ্রুত বলেন। ব্যর্থতা হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? কয়েকটা প্রশ্ন আমরা দ্রুত উত্তর করে ফেলবো, দ্রুত বলেন, বলেন ফার্স্ট।
যারা ভর্তি হবেন আবারও বলতেছি, যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আমরা কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি এবং আমাদের অফারটাও কিন্তু চলে যাচ্ছে। তাইলে ব্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত মানে আমাদের জন্য কি? ব্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত মানে আমাদের জন্য দায়। ব্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত মানে কি? আমাদের জন্য দায়। ওকে, তাহলে কারবারি বাট্টার অঙ্ক তো করাইনি, বাট্টা স্কিপ করব। আচ্ছা, বাট্টা নিয়ে কিছু কথাবার্তা চলে আসছে। ওকে, এখানে কি আছে দেখেন, বলছে ব্যাট আইন অনুযায়ী কত শতাংশ হারে ব্যাট ধার্য করা হয় বলেন তো? ইজি জিনিস না? ইজি জিনিস তো। তাহলে তারপরও এইচএসসি বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার কিন্তু এই প্রশ্নটা আসছে, বেশ কয়েকবার প্রশ্নটা আসছে। ব্যাটের শতাংশ বলা মানে কত পার্সেন্ট? ব্যাটের শতাংশ বলা মানে হচ্ছে 15%। ব্যাটের শতাংশ বলা মানে কি? 15%। ওকে, এই যে দেখেন আয়কর, এই আয়করটা একটা কি কর? প্রত্যক্ষ কর। মনে রাখবেন এটা কি কর? প্রত্যক্ষ কর, কারণ এটার বার্ডেন কেউ কারোর উপর শিফট করতে পারে না। এবং আয়কর বলতে বেসিক্যালি আয়কর দিয়ে কাকে বোঝায়? ব্যক্তিগত উত্তোলনকে বোঝায়। আয়কর দিয়ে কি বোঝায়? ব্যক্তিগত উত্তোলনকে বোঝায়। আয়কর, আয়কর প্রদান আমরা বলি যে ব্যক্তির কর, মানে মালিকের কর। কোত্থেকে দেওয়া হয়েছে? ব্যবসা থেকে। জন্য উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এটা কি? ব্যক্তিগত উত্তোলন। এটা কি? ব্যক্তিগত উত্তোলন। ওকে, আচ্ছা, বাট্টা কয় প্রকার? বাট্টা নিয়ে আমরা এখন আর আলোচনা করব না। আমরা এইখানে ব্যাট নিয়ে একটু কয়েকটা ম্যাথ ক্যালকুলেশন একটু করে দেখাই দিই, সময়টা আমরা পাস করব। দেখেন, সংক্ষিপ্ত আলোচনা বোঝার চেষ্টা করবেন। এখানে ব্যাট সহ আছে। সো ব্যাট সংক্রান্ত ম্যাথ যখন করতে যাবেন আপনি দুই ধরনের ম্যাথ পাবেন। এটা হচ্ছে জাস্ট লেখা থাকবে ব্যাট, আরেক জায়গায় পাবেন হচ্ছে ব্যাট সহ। এক জায়গায় কি পাবেন? ব্যাট সহ। এই ব্যাট সহ কথার এই নর্মাল ব্যাট মানে কি? যে টাকা দেওয়া থাকবে তার 15% করলে আপনি কি পেয়ে যাবেন? ব্যাটের টাকাটা পেয়ে যাবেন। যে টাকা দেওয়া থাকবে প্রশ্নে ওই টাকার 15% করলেই ব্যাট পেয়ে যাবো। যেমন এখানে যদি ব্যাট সহ লেখা না থেকে শুধু ব্যাট লেখা থাকতো, তাইলে আমরা বুঝতাম যে 45,000 টাকাটা শুধু পণ্যের দাম। এই 45,000 টাকার শুধু পণ্যের দাম, এর উপর 15% করলে আমি ব্যাট পেয়ে যেতাম। কিন্তু যখন ব্যাট সহ বলতেছে তখন বুঝতে হবে যে দেখেন 15% ব্যাট সহ পণ্য কয় 45,000 টাকা। এই লাইনটার অর্থ কি? এর অর্থ হচ্ছে এখানে পণ্যের দামও আছে, আবার এটার মধ্যে ব্যাটের টাকাও আছে। আপনারা যারা শপিং করেন, কেনাকাটা করেন, দেখবেন কি লেখা থাকে? ব্যাট ইনক্লুডেড। ব্যাট ইনক্লুডেড মানে কি? ওই ব্যাট ইনক্লুডেড, ধরেন বলা আছে 2,000 টাকা ব্যাট, ব্যাট ইনক্লুডেড। এটা দিয়ে অর্থ কি? টোটাল 2,000 টাকা পরিশোধ করলে হবে, আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, কারণ এই 2,000 টাকার মধ্যে এই পণ্যের দামও আছে, ব্যাটের পরিমাণও আছে। তাই বুঝি কিনা আমরা? আবার অনেক সময় লেখা থাকে ব্যাট এক্সক্লুডেড বা প্লাস ব্যাট লেখা থাকে কিনা? প্লাস ব্যাট বা ব্যাট এক্সক্লুডেড, এর অর্থ হচ্ছে যে 2,000 টাকা প্লাস ব্যাট লেখার অর্থ হচ্ছে 2,000 টাকা শুধু পণ্যের দাম, আর আপনাকে আলাদা করে আরো 15% ব্যাট দিতে হবে। ঠিক আছে? তাহলে নর্মাল ব্যাট মানে কি জানেন? নর্মাল ব্যাট মানে হচ্ছে পণ্যের দাম প্লাস ব্যাট, আলাদা করে ব্যাট দিতে হবে। ঠিক আছে? আর ব্যাট সহ মানে কি? যে টাকা দেওয়া আছে এটার মধ্যে ব্যাটটা ঢুকে গেছে, এইটার মধ্যে ব্যাট ঢুকে গেছে। তাহলে খেয়াল করেন, এই 15% মানে হচ্ছে, এই 15% মানে কি? 100-15। এই 15% মানে কি? 100-15। অর্থাৎ পণ্যের দাম যদি হয় 100 টাকা, ব্যাট দেবো 15%। এটাই তো বোঝায় 15% মানে কি? ব্যাট মানে পণ্যের দাম যদি 100 টাকা হয়, ব্যাট দেবো 15%। তাই না? তাইলে 115 আমরা ব্যাট সহ মানে বুঝি যে 15 দ্বারা ভাগ গুণ করবো, 115 দ্বারা ভাগ করবো। 115 দ্বারা কেন ভাগ করতেছি? কারণ 100 হচ্ছে পণ্যের দাম, সাথে 15 হচ্ছে ব্যাট। ঠিক আছে? এই হচ্ছে কত? 115। এই যে এখানে 45,000 টাকা দেখতেছেন, কি লেখা? ব্যাট সহ লেখা না? তার মানে কি? এখানে 15% আছে, আবার ব্যাটের পরিমাণটাও মানে পণ্যের দামও আছে। তাহলে পণ্যের দামকে আমরা ধরতেছি 100, আর ব্যাটের হার হচ্ছে 15%। তাহলে টোটাল হচ্ছে 115। তাহলে 115 মানে বুঝতে হবে ব্যাট সহ। এই জন্য যখন ব্যাট সহ বলা থাকে তখন 115 দ্বারা ভাগ করতে হয়, 15 দ্বারা গুণ করতে হয়। 115 দ্বারা ভাগ করলে 1% বের হবে। আমি যদি ব্যাটের পরিমাণ বের করবো, 15 দ্বারা গুণ করলেই হবে। আর উপরে ব্যাট পার্সেন্টেজ, একেবারে সিম্পল, জাস্ট 15% করলে উত্তর পাওয়া যাবে। কনসেপ্টটা জাস্ট একটুকুই, যে ব্যাট সহ মানে হচ্ছে এটার মধ্যে ব্যাটের টাকাও আছে, এটার মধ্যে পণ্যের দামও আছে। এই জন্য আমরা 115 দ্বারা ভাগ করি। ক্যালকুলেশনের সুবিধার্থে মনে রাখবেন, এই 15/115 আমরা লিখতে পারি 3/23। কারণ যদি 5 দ্বারা কাটি, 3×5=15, 5×23 115। তাহলে কখনো কখনো আমরা 15/115 ব্যবহার করবো, কখনো কখনো 3/23 ব্যবহার করবো। কথা কি ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক জিনিস। 15% নর্মালি ব্যাট সহ বলা থাকলে 115 দ্বারা ভাগ আর 15 দ্বারা গুণ, এই সেন্স থেকে করি। আমি আশা করছি আপনাদেরকে আমি সিস্টেমটা বুঝাইতে পারছি। তাহলে এখানে বলছে ব্যাটের পরিমাণ কত? সিম্পল। তাহলে এই যে 45,000 টাকা দেওয়া আছে, এই 45,000-কে ভাগ করতে হবে কত দ্বারা? আমি কি নর্মাল 15% করবো নাকি 115 দ্বারা ভাগ করবো? কারণ এখানে ব্যাট সহ বলা আছে।
অর্থাৎ এই 45,000-এর মধ্যেই ব্যাটের টাকাটা লুকায় আছে। এই জন্য আমাকে ভাগ করতে হবে 115 দ্বারা। আর ব্যাটের পার্সেন্ট আর ব্যাট কত? 15। 15 দ্বারা গুণ করলেই হয়ে যাবে, শেষ। 15 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? বেসিক জিনিসটা কি বুঝাইতে পারলাম? 5,870 এক ভাই বলে দিচ্ছেন, 5,870। জাস্ট এতটুকু বুঝলে ব্যাট সংক্রান্ত ম্যাচ শেষ। এতটুকু বুঝলে ব্যাট সংক্রান্ত ম্যাচ শেষ। এতটুকু বুঝলে ব্যাট সংক্রান্ত ম্যাচ শেষ। বুঝা গেছে কিনা বলেন? ক্লিয়ার কিনা? ব্যাটের ক্যালকুলেশন এতটুকুতে শেষ। ব্যাটের ক্যালকুলেশন এতটুকু বুঝলে শেষ। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এটার জাবেদাতে আবার একটু ঝামেলা হয় যে ব্যাট কি ডেবিট হবে না ক্রেডিট হবে। মনে রাখবেন, যেমন ধরুন হচ্ছে মা আর হচ্ছে শিশু, ঠিক আছে? তাহলে শিশু মাকে সবসময় কি করে? অনুসরণ করে না? বাচ্চা দৌড়াচ্ছে, মা দৌড়াচ্ছে, পেছন পেছন বাচ্চাও দৌড়াচ্ছে, মানে মা যা করে বাচ্চা তাই অনুসরণ করে, তাই করে। তাহলে এইখানে এই মা হচ্ছে ক্রয় বিক্রয়। মা হচ্ছে কি? ক্রয় আর বিক্রয়। মনে রাখবেন, ক্রয় আর বিক্রয়কে কি ধরবেন? মা। আর শিশুটা হচ্ছে কি? ব্যাট। শিশু হচ্ছে কি? ব্যাট। কারণ ক্রয় আর বিক্রয়ের জন্য ব্যাট। মার জন্য যেমন পৃথিবীতে শিশুর অস্তিত্ব আছে, মা আছে দেখে বাচ্চা হয়েছে, ঠিক একইভাবে ক্রয় বিক্রয় হয়েছে দেখে ব্যাট আসছে। ক্রয় বিক্রয় না হলে ব্যাট আসতো না। তাহলে মা হচ্ছে ক্রয় বিক্রয় আর শিশু হচ্ছে ব্যাট। শিশু হচ্ছে কি? ব্যাট। এখন মা যেদিকে যায়, বাচ্চা যদি একই দিকে যায়, তাহলে ক্রয় আর বিক্রয় যেদিকে বসবে জাবেদার, ব্যাটও ওই দিকে বসবে। ক্রয় আর বিক্রয় যেদিকে বসবে, ব্যাটও ওই দিকে বসবে। সিম্পল জিনিস। ক্রয় করছেন যেহেতু, তাহলে ক্রয় হিসাব কি হবে? ক্রয় হিসেবে হবে ডেবিট। তাহলে কোনো সন্দেহ নাই, ব্যাটও কি হবে? ব্যাটও ডেবিট। কারণ ক্রয় তো মা, তাহলে মা যেদিকে গেছে ব্যাটও ওই দিকে যাবে। আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হচ্ছে ক্রেডিট। সিম্পল জিনিস। তাহলে এখানে ঘটনা কি করছে? তাহলে ব্যাট ক্রেতার জন্য ব্যাট কি? ব্যয়। তাহলে ব্যাট আপনি দিচ্ছেন, এই জন্য এখানে আপনি প্রদত্ত ব্যাট শব্দটা ব্যবহার করতে পারেন বা ব্যাট চলতে হিসাব লিখতে পারেন, ঠিক আছে? তাহলে এখানে তো সিম্পল, আমি পেয়ে গেলাম টোটাল টাকা দিতে হয়েছে আমার কত? 45,000। এর বেশি তো লাগবে না, কারণ এটার মধ্যে ব্যাটের টাকা, পণ্যের টাকা আছে। তাহলে নগদে গেছে আমার কাছ থেকে 45,000। তারপরে ব্যাটের টাকা আমি পেয়ে গেছি 5,870। তাহলে এই 45,000 থেকে 5,870 বাদ দিলে বাকি টাকাটা ক্রয় করে বসায় দিবেন। সিম্পল। দেখেন, যদি বেসিক বুঝেন আপনি, ইনশাআল্লাহ আপনি নিজেও বুঝবেন, আবার অনেকে কমার্সের টিউশন করান, আপনাদের এই জিনিসগুলো কাজে লাগবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে বিক্রয়ের ক্ষেত্রে সেম, বিক্রয় ক্রেডিট হবে, তাহলে ব্যাটটাও ক্রেডিট দিকে যাবে, ঠিক আছে? আর নগদটা ডেবিট হবে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখেন, যখন ব্যাট সহ বলা থাকবে তখন প্রশ্নে যে টাকা দেওয়া থাকবে তার চেয়ে বেশি হইতে পারবে না। দেখেন তো, সব মিলাইয়া সবচেয়ে বেশি টাকা কত? 45,000। কিন্তু যদি এখানে শুধু 15% বলতো, তাহলে কিন্তু টাকা 45,000 থেকে বেশি হইতো, কারণ আমার বেশি দেওয়া লাগতো। পণ্যের দাম 45,000, আরো 15% নতুন করে ব্যাট দিলে তো টাকা হয়ে যেত 45,000 থেকে বেশি। টাকা দেওয়া লাগতো 45,000 থেকে কি? বেশি। বুঝাইতে পারছেন? স্যার জীবনটাই তো একটা ব্যাট, রাইট? কথা কি ক্লিয়ার? ব্যাট সংক্রান্ত ক্যালকুলেশন আর জাবেদা মনে থাকবে? ব্যাট সংক্রান্ত ক্যালকুলেশন আর জাবেদা মনে থাকবে কিনা? দ্রুত বলে ফেলেন। ক্লিয়ার কিনা? ব্যাট কর কমিশন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। কেল্লা ফতে। ব্যাট একটি কি? ব্যাট একটি সংযোজিত কর, তাই না? মূল্য সংযোজন কর লেখা আছে না? ব্যাট একটি সংযোজিত কর। ক্লাসে জরিন করতে একটু দিতে গেছে ওমান ভাই, সমস্যা নাই, ক্লাস ব্যাকে গিয়ে আবার দেখে নিবেন। আপনারা কি বুঝতেছেন? আলোচনা কি বুঝছেন? এই যে ব্যয় চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ডেবিট উদ্বৃত্ত মানে কি? ব্যয়। ব্যয় বেশি করছেন, ব্যয় বেশি দিয়ে রাখছেন, অগ্রিম দিয়ে রাখছেন। অগ্রিম দিচ্ছেন মানে সম্পদ, অগ্রিম দিচ্ছেন মানে কি? সম্পদ। অবশ্যই চলতি সম্পদ চলতি দায় বোঝায়। ব্যয় চলতি হিসাব দ্বারা কি? ডেবিট উদ্বৃত্ত আর ক্রেডিট উদ্বৃত্ত যাই হোক না কেন, চলতি সম্পদ চলতি দায়, চলতি সম্পদ চলতি দায়। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি আবার অনুরোধ করবো, প্লিজ যারা নিবন্ধন দিবেন বা সরকারি চাকরি করতে চান, যেমন আমি যে চাকরিটা করি, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ব্যবসা প্রাইম মিনিস্টার অফিসার আন্ডার কর্মরত আছি, কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস, অর্থাৎ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমার জব। এর পূর্বে আমি পেট্রো বাংলা ছিলাম, জিটিসিএল অনেকে নাম শুনে থাকবেন, ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে ছিলাম, ওখানেও আমি অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে ছিলাম। আমি মেট্রো রেলের রিকমেন্ডেড হয়েছিলাম রেভিনিউ অফিসার হিসাবে, সেখানে আমি অ্যাকাউন্টসে আমি রিকমেন্ডেড হয়েছিলাম। মানে আমার লাইফে আমি যতগুলো ভাইবা দিচ্ছি, ধরেন আমি 15টার মতো ভাইবা দিচ্ছি, তার মধ্যে বাংলাদেশ ব্যাংকে একটা ভাইবা দিছিলাম, আর ইন জেনারেল বাদ বাকি সবগুলো ভাইবা এরকম অ্যাকাউন্টস ফাইন্যান্স রিলেটেড আমি ভাইবা গুলো দিচ্ছি। এবং আমার চাকরিগুলো এখানে 4টা পোস্টে আমি চাকরি পাইছি, জিটিসিএল এ 14টা পোস্টে আমি চাকরি পাইছি,
রেভিনিউ অফিসারে 2টা পোস্ট ছিল, ওখানে আমার পজিশন ছিল ফার্স্ট। সো এই চাকরিগুলাতে আপনারা ভয়ে অনেকে পরীক্ষা দেন না। কেন পরীক্ষা দেন না? কারণ অ্যাকাউন্টিং ফাইন্যান্স পারেন না, এই বইয়ে পরীক্ষা দেন না আপনারা। সো নিবন্ধন না, শুধু যদি অ্যাকাউন্টিং ফিনান্সটা শিখতে পারেন, এই সকল চাকরি পরীক্ষাও নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করতে পারবেন, তুলে ধরতে পারবেন। সুতরাং পেইড কোর্সে যারা ভর্তি হবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের এই নর্মাল পড়াশোনার পাশাপাশি, যারা একাডেমিক এই নিবন্ধনের পাশাপাশি এই সকল চাকরি পরীক্ষার জন্য আপনি নিজেকে পরীক্ষা দেওয়ার যোগ্য করে তুলতে পারেন, আপনার ভিতর যেন সে কনফিডেন্স আছে, সেরকম করে আপনাকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো শুধু নিবন্ধন না, আমরা পেইড কোর্সে ইনশাআল্লাহ এই সকল চাকরি পরীক্ষাগুলোতে কিভাবে নিজেকে মানে যোগ্য করে তোলা যায় সেই ব্যাপারগুলো আমরা এখানে শিখবো। ঠিক আছে? সো আজকে আর কন্টিনিউ না করে, অলরেডি 10টা বেজে গেছে। ব্যাট সংক্রান্ত আলোচনা আমরা অন্য আরেকদিন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই ভালো থাকেন। প্রতিদিন 2টা পরীক্ষা হয়, প্রতিদিন একটা করে শিট দেই, প্রতিদিন ক্লাস হচ্ছে, ক্লাসগুলো করেন। আর কালকের দিনটা আছে, আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। পেইড কোর্সে যারা ভর্তি হয়েছেন, আমরা এই ব্যাপারগুলো নতুন করে ধারাবাহিকভাবে শিখবো ইনশাল্লাহ। আশা করছি আপনি চাকরি পান আর না পান, চাকরি পাওয়ার গ্যারান্টি তো দিতে পারবো না, কিছু না কিছু শিখবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর চাকরি যদি পান, পুরো ফি তো আপনাকে আবার ব্যাক দিয়ে দিব। ঠিক আছে? যত টাকা দিচ্ছেন মনে রাখেন, চাকরি পাবেন আবার পুরো টাকাটা ব্যাক দিয়ে দিব। সবাই ভালো থাকেন, অ্যাকাউন্টিং এর সাথেই থাকেন। আবার কালকের ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। প্রতিদিন আমাদের পেজে 9টায় ক্লাস হয়, একটু মনে রাখেন। ক্লাস না হলে স্যার আগে থেকে জানাই দিই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।